আসসালামু আলাইকুম। আজকে একটু লেট হয়ে গেল 2 মিনিট। সাতক্ষীরা অনলাইন স্কুলে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি নাজনীন আক্তার কেয়া, সহকারী শিক্ষক, কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়। তো বরাবরের মতো আজও চলে এসেছি তোমাদের সামনে। আজ আমি তোমাদের বায়োলজি ক্লাস নেব। তোমরা নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরে গেছো, অনেকে আগেও জেনে গেছো যে আজ বায়োলজি ক্লাস হবে। তোমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর দোয়া করি তোমরা ভালো থাকো এবং আমিও ভালো থাকি। তোমার প্রিয় স্টুডেন্ট, এই যে আমাদের জীবন চলার পথে আমাদের খাওয়া, আমাদের এই যে খাবার, এই খাবারগুলো কিন্তু এমনি এমনি আসে না ঘরে, এগুলো সংগ্রহ করতে হয়। আমাদের বংশ বিস্তার, প্রতিটা জীবেরই বংশ বিস্তার, প্রাণীর ক্ষেত্রে বংশ বিস্তার, খাদ্য সংগ্রহ, অনুসন্ধান, তারপরে এই যে আত্মরক্ষা, নিজেদের যে আত্মরক্ষা, বেঁচে থাকতে গেলে আমাদের আত্মরক্ষা করে চলতে হয়। এই সকল কিছুর জন্যই কিন্তু প্রত্যেকটা জীবকে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয়। প্রতিটা জীবকে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয়, প্রাণীকে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয়। তো এটাই কি প্রাণীর চলন, অর্থাৎ সাময়িকভাবে প্রাণী নিজে সচেষ্ট হয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াকে চলন বলে প্রাণীর। তো প্রিয় শিক্ষার্থীরা, চলন আবার দেখো, তন্ত্র, যে তন্ত্রের সাহায্যে আমাদের এই যে দেহ কাঠামোটা তৈরি হয় তাকে বলা হয় কি? কঙ্কাল তন্ত্র। অর্থাৎ যে তন্ত্রের সাহায্যে দেহের কাঠামো গঠন, দেহের আকৃতি প্রদান এবং বিভিন্ন অঙ্গকে বাইরের যে আঘাত, এই আঘাত থেকে রক্ষা করে, এইটাকে একত্রে বলা হয় কঙ্কাল তন্ত্র। তাহলে তোমরা নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছো যে আজকে আমাদের পাঠ শিরোনামটা কি, তাই না? তাহলে আজ আমাদের পাঠ শিরোনাম দৃঢ়তা প্রদান ও চলন। তাহলে চলো আমরা খাতায় ঝটপট লিখে নিই আজকের পাঠ শিরোনামটা। আমাদের আজকের পাঠ শিরোনাম দৃঢ়তা প্রদান ও চলন। এটা আমাদের নবম অধ্যায়। তো আজ আমরা নবম অধ্যায়ের এই দৃঢ়তা প্রদান ও চলন নিয়ে আলোচনা করব। তো এই যে দৃঢ়তা প্রদান এবং চলন, এর সাথে সংশ্লিষ্ট কি? এর সাথে সংশ্লিষ্ট হচ্ছে মানব কঙ্কাল। তাহলে আমাদের প্রথমেই মানব কঙ্কাল সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা প্রথমেই মানব কঙ্কাল সম্পর্কে জেনে নিই। এই যে ঘর, আমরা যে ঘরেই বাস করি না কেন, এই ঘরটা তৈরি করার জন্য প্রথমে কি তৈরি করতে হয়? একটা টিনের ঘর, টিনের চাল দেওয়ার সময় প্রথমে কি তৈরি করতে হয়? প্রথমে ওর কাঠামোটা তৈরি করতে হয়, তারপর ওখানে টিন দিতে হয়, কিংবা যেভাবে তৈরি করা হয় সেইভাবে। ঠিক সেরকম আমাদের যে মানব, যে আমাদের যে মানে আমাদের শরীর, এটা তৈরির জন্য আমাদের প্রথমে একটা কাঠামো আছে। আর এই কাঠামোটা কি? এই কাঠামোটাই হচ্ছে কঙ্কাল। এই কাঠামোটাই হচ্ছে কঙ্কাল বা স্কেলেটন। এই যে মানব কঙ্কাল তন্ত্র, আমাদের দেহে ছোট বড় লম্বা চাপটা যত রকম আছে সবগুলো মিলে 206টি হাড় আছে আমাদের শরীরে। কয়টি আছে? 206টি। এটা আমরা অনেকেই অনেক ছোটবেলা থেকেই জানি যে 206 খানা হাড় নিয়ে মানব কঙ্কাল গঠিত। তবে শিশুদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি অস্থি থাকে। অপর নামটা কি? আমরা অস্থি বলবো। শিশুদের ক্ষেত্রে একটু বেশি থাকে, বয়সের সাথে সাথে এটা মিলিয়ে 206 খানা হয়। তো এই যে আমাদের দেহের ভেতরে অনেক কিছু থাকে, অনেক কোমল অঙ্গাণু থাকে, তার ভেতরে হৃৎপিণ্ড আছে, ফুসফুস আছে, পাকস্থলী আছে, অন্ত্র আছে, এগুলো কিন্তু আমার দেহের ভেতরে আছে। তো এই অঙ্গাণুগুলোকে কি করে? এই অঙ্গাণুগুলোর উপর একটা আবরণ তৈরি করে, অস্থি আবরণ তৈরি করে এগুলোকে সুরক্ষিত রাখে।
তো এই অস্থি কঙ্কালতন্ত্রে অস্থি এবং তরুণাস্থি দুই ধরনেরই কিন্তু আছে। একটা কঙ্কালতন্ত্রের ভেতরে কঙ্কালের ভেতরে অস্থি এবং তরুণাস্থি দুই ধরনেরই আছে। অর্থাৎ অস্থি ও তরুণাস্থি এই দুটো অংশ নিয়েই কঙ্কাল গঠিত। অস্থি সন্ধি কি করে? অস্থিতন্ত্রের অংশগুলো সংযুক্ত করে। অস্থি সন্ধিগুলি অস্থিতন্ত্রের অংশগুলোকে সংযুক্ত করে এবং অস্থির চলনে সাহায্য করে। অস্থিগুলো কি হয়? ঐচ্ছিক মাংসপেশি দ্বারা এগুলো পরস্পর যুক্ত থেকে ইচ্ছামতো প্রাণীর সঞ্চালন চলনে সাহায্য করে। অর্থাৎ তাহলে কঙ্কাল, অস্থি, তরুণাস্থি, পেশি, অস্থি বন্ধনী, এই পেশি বন্ধনী, এই এতগুলো অংশ নিয়ে কিন্তু একটা কঙ্কাল তৈরি। আবার দেখো, এই যে মানব যে কঙ্কাল, এই কঙ্কালকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বাইরের অংশ, একটা ভেতরের অংশ। অর্থাৎ একটা হচ্ছে বহিঃকঙ্কাল, একটা অন্তঃকঙ্কাল। তাহলে কয়টা অংশ আমরা পেলাম? দুটি অংশ পেলাম। একটা হচ্ছে বহিঃকঙ্কাল, আর একটা হচ্ছে অন্তঃকঙ্কাল। তাহলে এই যে যে কঙ্কাল, এই বহিঃকঙ্কালের কি কি আবার নিয়ে তৈরি এই বহিঃকঙ্কালটা? এই যে আমাদের যে চুল, আমাদের যে নখ, আমাদের যে লোম, এটাই হচ্ছে বহিঃকঙ্কালের অংশ। এটাই হচ্ছে অর্থাৎ বাইরে যা, এইটা হচ্ছে বহিঃকঙ্কালের অংশ। আর অন্তঃকঙ্কালের অংশ যদি আমরা বলি, অন্তঃকঙ্কাল তো অনেক কিছু নিয়ে তৈরি, তো আমরা একটু চেষ্টা করি, ঠিক আছে? দেখো, আমরা একটু চেষ্টা করে দেখি বহিঃকঙ্কালটা কেমন দেখতে, ভেতরের কঙ্কালটা অর্থাৎ অন্তঃকঙ্কাল। ভালো হবে না একেবারে আঁকা বাঁকা, তারপরেও দেখো। এই যে বহিঃকঙ্কালের অন্তঃকঙ্কালের এই হচ্ছে একটা অংশ। এই অংশটাকে বলা হয় কি? করটি। এই পুরো অংশটাকে বলা হয় করটি, এই অংশটার নাম। এর ভেতরে আবার কি আছে দেখো, এটা হচ্ছে ম্যাক্সিলা, এই অংশটার নাম হচ্ছে ম্যাক্সিলা। এগুলো হচ্ছে অন্তঃকঙ্কালের অংশ, আমাদের একটু জানতে হবে, অবশ্যই জানতে হবে। এই হচ্ছে ম্যাক্সিলা, আর এই নিচের অংশটাকে বলা হয় ম্যান্ডিবল, এই অংশটার নাম হচ্ছে ম্যান্ডিবল, এই অংশটার নাম ম্যান্ডিবল। এরপরে দেখো, এটা হচ্ছে আমাদের মাথার অংশ, যেটা এই অংশটা আমি তোমাদের ভেঙে ভেঙে আঁকিয়ে দেখাচ্ছি। এই মাথার অংশ হচ্ছে এইটা। তাহলে এই পুরো অংশটাকে বলা হয় কি? করটি। তারপরে ম্যাক্সিলা এই অংশটার নাম, আর এই অংশটার নাম হচ্ছে ম্যান্ডিবল। তারপরে আবার দেখো, এই যে এখান থেকে চলে গেছে যেটা, এটা আবার আলাদা করে আমি দিই, সেটা হচ্ছে এটা মূলত মেরুদণ্ড। এই অংশটা মূলত বক্ষপিঞ্জর, এটার নাম হচ্ছে বক্ষপিঞ্জর। অর্থাৎ এই যে এই অংশটার নাম বক্ষপিঞ্জর। এই বক্ষপিঞ্জর, এই পুরো অংশটাকে বলবো আমরা বক্ষপিঞ্জর। এই অংশটার নাম হচ্ছে বক্ষপিঞ্জর। দেখা যাচ্ছে তো ভালো? এটার নাম হচ্ছে বক্ষপিঞ্জর। এই বক্ষপিঞ্জরের আবার এই অংশটার নাম হচ্ছে স্টারনাম, এই অংশটার নাম হচ্ছে স্টারনাম।
নাম, এই অংশটার নাম। এরপরে দেখো ঠিক বক্ষ পিঞ্জরের নিচে আবার আছে, বক্ষ পিঞ্জরের নিচে এই ধরনের একটা অঙ্গাণু আছে। এই ধরনের একটা অঙ্গাণু আছে, দেখো অনেক সুন্দর দেখতে। আমাদের সবার দেহের মধ্যেই এমনটা আছে, আমাদের সবার দেহের মধ্যে এমনটা আছে। এই অংশটা হচ্ছে মূলত এইটা, এই পুরো অংশটা, অর্থাৎ এই যে এইটা মেরুদণ্ড, এটা হচ্ছে মেরুদণ্ড। এই অংশটার নাম হচ্ছে পুরো অংশটার নাম হচ্ছে মেরুদণ্ড। এই পুরো অংশটা, এই অংশটার নাম হচ্ছে কশেরুকা। এই অংশটার নাম হচ্ছে কশেরুকা। আমার প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। তাহলে এটা কিন্তু পুরোটা হচ্ছে মেরুদণ্ডের একটা অংশ। এর আবার ভেতরের এই অংশটার নাম হচ্ছে কশেরুকা। তারপরে এই অংশটার নাম হচ্ছে পিউবিস। এই অংশটার নাম হচ্ছে পিউবিস। এই অংশটার নাম পিউবিস। তারপরে হচ্ছে এই অংশটার নাম হচ্ছে স্যাক্রাম। এইটার নাম হচ্ছে স্যাক্রাম। তারপরে দেখো এইটার নাম হচ্ছে কক্সিস। কক্সিস। ওই যে মাঝে মাঝে আমি ক্লাসে কিন্তু সবার সাথে বলি যে আমাদের লেজ আছে, সেই লেজটাই কিন্তু এইটা। বলি যে মানুষেরও লেজ আছে, অর্থাৎ এই বিজ্ঞানীরা বলেছেন যে বানর থেকে আস্তে 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 আমরা মানুষে রূপান্তরিত হয়েছি। তো একসময় বানরের লেজ ছিল, অর্থাৎ এইখান থেকে বৃদ্ধি পেয়ে এটা লেজে, তো এটা হচ্ছে আমাদের লেজ। আর তারপরে হচ্ছে এই অংশটা হচ্ছে ইলিয়াম। এই অংশটার নাম হচ্ছে ইলিয়াম। আমার লেখা বুঝতে পারছো কিনা? খুবই খারাপ লেখা। এই হচ্ছে আমাদের ওই যে মেরুদণ্ডের এই অংশের এই বিভিন্ন অংশগুলোর নাম। এরপরে দেখো এইটা তো গেল এই বক্ষপিঞ্জর, মেরুদণ্ড, করটির এই অংশগুলো। এরপরে দেখো আমাদের যে এই যে পুরো যে হাতের যে অংশটা, হাতের এই অংশটার আবার কিছু অংশ তোমাদেরকে আমি দেখাই। এই হাতের যে অংশটা, প্রথমে এই যে এখান থেকে যে অংশটা, অর্থাৎ এখান থেকে যে অংশটা বের হয়ে গেছে, এই অংশটার নাম কিন্তু হিউমেরাস। এই অংশটার নাম, বড় অংশটার নাম হচ্ছে হিউমেরাস। এটা একটা অনেক বড় অঙ্গ আমাদের। আর তারপরে যে অংশগুলো চলে গেছে, এইখানে এরকম ভাগ হয়ে গেছে। এই ভাগের ভিতরে এইখানে আছে হচ্ছে রেডিয়াস। রেডিয়াস। এই পাশে আছে হচ্ছে আলনা। এইদিকে আছে হচ্ছে আলনা, রেডিয়াস, আলনা। তারপরে আছে কি দেখো, এই যে এখানে, অর্থাৎ এই যে আমাদের হাতের যে অংশটা, এই অংশটা, এইটাকে বলা হয় কি, এই অংশটার নাম হচ্ছে কার্পাল। অর্থাৎ এইখানে যে অংশটা থাকে এটার নাম হচ্ছে কার্পাল। তারপরে দেখো আবার হাতের এই যে এই অংশটা আছে, হাতের এই অংশটার নাম হচ্ছে মেটাকার্পাল। অর্থাৎ এইখান থেকে এই যে এইটুকু চলে গেছে, এটার নাম হচ্ছে মেটাকার্পাল। এই অংশটার নাম মেটাকার্পাল। তারপরে আমাদের যে আঙ্গুলগুলো, এই আঙ্গুলগুলোর নাম হচ্ছে, এখান থেকে আবার আঙ্গুল চলে গেছে জোড়া, এখানে এই অস্থিসন্ধি জোড়া হয়ে, এটার নাম হচ্ছে, ধরে ধরে ক্লাস নিচ্ছি, ফ্যালাঞ্জেস। এটার নাম হচ্ছে ফ্যালাঞ্জেস। এই অংশটার নাম হচ্ছে ফ্যালাঞ্জেস। তাহলে আমাদের এই যে বড় যে অংশটা, আমাকে দেখতে পাচ্ছ নিশ্চয়, আমাদের এই অংশটার নাম হচ্ছে হিউমেরাস। আর এই যে এখানে দুটো অংশ থাকে, এক পাশে হচ্ছে রেডিয়াস আর আরেকটাকে আলনা বলা হয়। তারপরে এটা হচ্ছে কার্পাল। এই পুরো এই যে এখানে যে অংশগুলো থাকে এগুলো হচ্ছে মেটাকার্পাল। তারপরে হচ্ছে ফ্যালাঞ্জেস। ঠিক পায়ের ক্ষেত্রে ওই রকম,
পায়ের ক্ষেত্রেও দেখো ওইরকম পা যদি আমরা দেখি, অর্থাৎ এই যে মনে করো পার ক্ষেত্রেও ঠিক এইরকম, এইটাকে বলা হয় প্যাটেলা, এই অংশটার নাম হচ্ছে প্যাটেলা। এই যে পায়ে যে অংশটা, এই অংশটার নাম প্যাটেলা। এইটা হচ্ছে তোমার পায়ে এইরকম দুটো অংশ থাকে, এই পাশের অংশটাকে বলা হয় টিবিয়া। এই পাশের অংশটার নাম টিবিয়া, আর এই পাশের অংশটার নাম হচ্ছে ফিবুলা। এই পাশের অংশটার নাম হচ্ছে ফিবুলা, অর্থাৎ পায়ের আমাদের নিচের অংশটা। আর উপরে একটা বড় যে অংশ আছে, এটার নাম কিন্তু ফিমার, এটা সবচেয়ে বড় অঙ্গাণু। এটা কিন্তু সবচেয়ে বড় অঙ্গাণু, ওইটার নাম হচ্ছে ফিমার। আর তারপরে মাঝখানে যেটা, দুইটার মাঝখানে যেটা যুক্ত আছে, এই যুক্তটাকে বলা হয় প্যাটেলা। তারপরে এর আবার দুটো অংশ আছে, একটা টিবিয়া, একটা ফিবুলা। এবং তারপরে যেটা আছে, এটা হচ্ছে টার্সাল, এটার এই অংশটার নাম হচ্ছে টার্সাল। তারপরে মেটাটার্সাল, এরপরে হচ্ছে মেটাটার্সাল, এবং সবার শেষে আছে কি, ওই যে পায়ের যে আঙ্গুলগুলো, এই আঙ্গুলগুলো হচ্ছে ফ্যালাঞ্জেস। তাহলে পায়ের যে আঙ্গুলগুলো, এই আঙ্গুলগুলো হচ্ছে ফ্যালাঞ্জেস। তাহলে পায়ের যে আমাদের নিচে যে সবচেয়ে বড় পেশিটা, অর্থাৎ এইখান থেকে যে পেশিটা গেছে, এই অংশ থেকে যে পেশিটা বের হয়েছে, অর্থাৎ এইটার নাম হচ্ছে ফিমার। তারপরে হচ্ছে এই অংশটার নাম হচ্ছে প্যাটেলা, টিবিয়া, ফিবুলা, টার্সাল, মেটাটার্সাল এবং ফ্যালাঞ্জেস। মূলত একটা অন্তকঙ্কালের ভেতরে যে অঙ্গাণুগুলো আবার থাকে, অর্থাৎ একটা অন্তকঙ্কাল যে অংশগুলো নিয়ে গঠিত, সেই অংশগুলো এখানে দেখানো হলো। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, এই যে অন্তকঙ্কাল এবং বহিকঙ্কাল আমরা জানলাম, এই অন্তকঙ্কাল এবং বহিকঙ্কাল, এই যে দৃঢ়তা প্রদান, আমাদের পাঠ শিরোনাম ছিল দৃঢ়তা প্রদান এবং চলন। আসলে দৃঢ়তা প্রদান এবং চলনে কিন্তু মূলত এই মানব কঙ্কালটাই প্রধান ভূমিকা পালন করে। তো আমাদের যে দেহ কাঠামো, এই দেহ কাঠামো গঠনে এই কঙ্কাল, অর্থাৎ কঙ্কাল যে আমাদের যে কাজ করে, আমাদের যে ভূমিকা রাখে আমাদের দেহে, এই আমাদের দেহের কাঠামোটা গঠন করে, অর্থাৎ পুরো এই কঙ্কালটা গঠন করে, এবং এর ভেতরে অন্যান্য অঙ্গগুলোকে কি করে, রক্ষা করে। তারপর কি করে, আমাদের রক্ষণাবেক্ষণ করে, ভার বহন করে। এই যে আমি দাঁড়িয়ে আছি, ভারটাও কিন্তু আমার কঙ্কালটাই গঠন ভূমিকা রাখছে, মুখ্য ভূমিকা পালন করছে। তারপর আমার নড়াচড়া, এই যে আমি নড়াচড়া করছি, লিখছি, তোমাদের সাথে কথা বলছি, এই নড়াচড়া এবং চলাচলেও কিন্তু কঙ্কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার দেখো আমাদের রক্ত, আমরা রক্ত আগে পড়ে এসেছি, রক্তের ভেতর যে লোহিত রক্তকণিকা আছে, এইটা কিন্তু আমাদের ভেতরে, অর্থাৎ অস্থি, এই যে অস্থি, এই অস্থির ভেতরে অস্থি মজ্জা এটা তৈরি হয়। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। খনিজ লবণ কি করে, সংরক্ষণ করে, অর্থাৎ আমাদের যে খনিজ লবণ, এই খনিজ লবণ গুলো কিন্তু কঙ্কালের ভেতরে সঞ্চয় হয় এবং সেটা আমাদের কাজে লাগে। তো তাহলে আমরা কঙ্কাল, এই যে মানব কঙ্কাল, এই কঙ্কালের আবার কি অস্থি, তরুণাস্থি এবং অস্থি সন্ধি, আমরা এখন এইগুলো নিয়ে আলোচনা করব। অস্থিটা কি, অর্থাৎ এই যে অস্থিগুলো, এই যে অস্থি, এই অস্থি আসলে কি, অস্থি হচ্ছে যোজক কলার একটা রূপান্তরিত রূপ। আমরা কলা সম্পর্কে পড়ে এসেছি, টিস্যু সম্পর্কে, অর্থাৎ আমরা অনেকগুলো টিস্যু পড়ে এসেছি, তার ভেতরে একটা ছিল কি, যোজক টিস্যু। তাহলে এই অস্থিটা হচ্ছে, অর্থাৎ অস্থি, এই অস্থি হচ্ছে যোজক কলার একটা রূপান্তরিত রূপ। অস্থি কি একটা, এর ভেতরে আবার, অস্থির ভেতরে আবার যদি আমরা অস্থিকে আলাদা দেখি, তাহলে এর ভেতরে আবার এরকম আন্তঃকোষীয় মাতৃকা দেখা যায়, ধাত্র দেখা যায়। এর ভেতরে আবার আন্তঃকোষীয় মাতৃকা বা ধাত্র দেখা যায়, অর্থাৎ এক ধরনের পদার্থ থাকে, এক ধরনের জৈব পদার্থ, এর ভিতরে এক ধরনের জৈব পদার্থ থাকে, যা নিয়ে এটা গঠিত। মাতৃকার মধ্যে অস্থিগুলো কি থাকে, ছড়ানো থাকে মাতৃকার ভেতরে। এই মাতৃকার ভেতরে অস্থিগুলো ছড়ানো
থাকে। অস্থি অস্থি আবার কি, পুরাতন অস্থিগুলো ক্ষয় হয় আবার নতুন করে তৈরি হয়। অস্থি কি হয়, পুরাতন অস্থিগুলো ক্ষয় হয় আবার এটা কি হয়, অন্যদিকে আবার নতুন অংশ তৈরি হয়। কিন্তু এই ভারসাম্য যদি নষ্ট হয়ে যায়, অর্থাৎ এই যে তৈরি এবং ক্ষয় এর মধ্যে যদি ভারসাম্য নষ্ট হয়ে যায়, তখন বিভিন্ন রোগে আমাদের আক্রান্ত করে, অস্থির রোগে আক্রান্ত করে। তাহলে বয়স বাড়ার সাথে সাথে কি হয়, বয়স বাড়ার সাথে সাথে এই ভারসাম্যটি নষ্ট হয়ে যায়। অর্থাৎ এই যে ক্ষয় হচ্ছে এবং নতুন অংশ তৈরি হচ্ছে, এই যে এর ভেতরে যে ভারসাম্য, এই ভারসাম্যটা বয়স বাড়ার সাথে সাথে নষ্ট হয়ে যায়। অর্থাৎ তখন কি হয়, শুধু ক্ষয় হয়, তৈরি হয় কম, শুধু ক্ষয় হয়, তৈরি হয় কম। আর তখনই আমরা বেশি ঝুঁকিতে পড়ে যাই। অস্থি মূলত ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম এবং ক্যালসিয়ামের বিভিন্ন যৌগ 60% অজৈব পদার্থ নিয়ে গঠিত। জীবিত অস্থি কোষে 40% জৈব এবং 60%। এই হচ্ছে। আবার দেখো, অস্থি বৃদ্ধির জন্য ভিটামিন ডি অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন। আর ভিটামিন ডিটা আমরা কিভাবে পাবো? ভিটামিন ডি আমরা সূর্যালোকের মাধ্যমে পাবো। অর্থাৎ সূর্যালোকে যারা বেশি বেশি সূর্যালোকে যায় তাদের এই ভিটামিন ডি অর্থাৎ সরাসরি চলে আসার পরে এটা কি হয়, আমাদের শরীরের ভেতরে যে কোলেস্টেরল আছে, এই কোলেস্টেরলে এক ধরনের রাসায়নিক পরিবর্তন ঘটার পরে এটা যকৃৎ এবং বৃক্কে যাবে, বৃক্কে যে আরো পরিবর্তন হবে, হওয়ার পর তারপরে এটা কি হবে, সংশ্লেষণ হবে। তাহলে আমরা অনেকেই কিন্তু এখন বেশিরভাগই মানুষ, আমরা বিশেষ করে শহর অঞ্চলের মানুষগুলো কিন্তু এই ভিটামিন ডি থেকে বঞ্চিত হয়। অর্থাৎ আমরা কিংবা যারা শহরে বাস করে তারা হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে তারা কম যায়, এই জন্য এদের ভিটামিন ডির অভাব হয়ে যায়। এই জন্য পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি জাতীয় খাবারগুলো খাওয়া এবং প্রয়োজনীয় ভিটামিন ডিও আমাদের নেওয়া উচিত। এই হচ্ছে অস্থি। এরপরে আসলাম আমরা কি, অস্থি, তারপরে হচ্ছে তরুণাস্থি। তারপরে আমরা পড়ব কি, তরুণাস্থি। তরুণাস্থিটা কি? তরুণাস্থিটাও হচ্ছে যোজক কলার আরেকটা রূপ। অর্থাৎ এইটা ছিল যোজক কলার রূপান্তরিত রূপ, আর এইটা হচ্ছে যোজক কলার ভিন্ন রূপ। এইটা তরুণাস্থিটা হচ্ছে যোজক কলার একটা ভিন্ন রূপ। এইটা অস্থির মতো এত শক্ত না, একটু নরম এবং স্থিতিস্থাপক। তরুণাস্থিটা একটু নরম এবং স্থিতিস্থাপক। এর কোষগুলো কি হয়, এই কোষগুলো জোড়ায় জোড়ায় খুব ঘনভাবে স্থিতিস্থাপক মাতৃকাতে বিস্তৃত থাকে। এই তরুণাস্থির যে কোষগুলো, এগুলো কি হয়, জোড়ায় জোড়ায় মাতৃকাতে বিন্যস্ত থাকে এবং সেটা স্থিতিস্থাপক ভাবে। এই তরুণাস্থির যে কোষগুলো, এই কোষগুলো থেকে কন্ড্রিন নামক এক ধরনের শক্ত ঈষদচ্ছ রাসায়নিক বস্তু বের হয়, যা মাতৃকা দিয়ে গঠিত। অর্থাৎ এই কন্ড্রিনটা হচ্ছে মাতৃকা দিয়ে গঠিত, এরকম মাতৃকা ধাত্র দিয়ে গঠিত, ওইরকম এক ধরনের মাতৃকা বা ধাত্র দিয়ে গঠিত, যার বর্ণ হচ্ছে নীল, হালকা নীল। এর বর্ণটা হচ্ছে হালকা নীল। জীবিত অবস্থায় এটা কি হয়, এই তরুণাস্থি কোষের প্রোটোপ্লাজম খুব স্বচ্ছ এবং নিউক্লিয়াসটা বড় থাকে। অর্থাৎ এই নিউক্লিয়াসটা বেশ বড় থাকে জীবিত অবস্থায়। এর ভেতরে এই যে কন্ড্রিয়নের ভেতরে আবার গহ্বর দেখা যায়। এই কন্ড্রিয়নের ভেতরে আবার এরকম গহ্বর দেখা যায়, এই ধরনের গহ্বর দেখা যায়। কন্ড্রিয়নের ভেতরে আবার গহ্বর দেখা যায়। আর কন্ড্রিয়নের মাঝে যে গহ্বরগুলো দেখা যায়, এই গহ্বরগুলোকে বলা হয় ক্যাপসুল। এগুলোকে বলা হয় ক্যাপসুল। এই গহ্বরগুলোকে বলা হয় ক্যাপসুল, বা আরেকটা নাম আছে ল্যাকিউনি। পরীক্ষায় প্রায় সময় আসে ল্যাকিউনি কি কিংবা ল্যাকিউনি কাকে বলে, এই প্রশ্নটা প্রায় আসে। ইজি একটা প্রশ্ন। এই দেখো, এর ভেতরে কন্ডিওব্লাস্ট, অর্থাৎ এই তরুণাস্থির ভেতরে কন্ডিওব্লাস্ট বা কন্ড্রিসাইট থাকে। এই আবরণটি, অর্থাৎ এই যে সব তরুণাস্থি একটা তন্তুময় যোজক কলা দ্বারা নির্মিত। মনে করো এইগুলো একটা তরুণাস্থি, এইটা একটা
এইরকম আবরণ, এই আবরণটা কিসের? যোজক কলার আবরণ। এই আবরণটা কিসের? যোজক কলার আবরণ। একে বলা হয় পেরিকন্ড্রিয়াম। এই যে আবরণটা থাকে একে বলা হয় পেরিকন্ড্রিয়াম। পেরিকন্ড্রিয়াম, এই আবরণটার নাম হচ্ছে পেরিকন্ড্রিয়াম। এই আবরণটি দেখতে চকচকে এবং সাদা, তাই আমরা ওই তরুণাস্থিও দেখতে মনে হয় চকচকে সাদা, ঝকঝকে অনেকটা। তো মূলত আমাদের দেহে তরুণাস্থি, এই যে আমাদের কানের পিনা আছে, নাকের ভেতরে যে পাতলা, এই যে দুই ভাগে বিভক্ত যে আছে, আগের দিন পড়লাম, নাসিকাপথ, এইগুলো হচ্ছে তরুণাস্থি। তরুণাস্থি মূলত কি করে? আবার অস্থির ভেতরেও থাকে, এর ভেতরেও আছে, অন্তকঙ্কালের ভেতরেও আছে। এইগুলো কি করে? মূলত একটার সাথে আরেকটার বন্ধনীতে সাহায্য করে, অর্থাৎ অস্থির অংশে উপস্থিত থেকে এদেরকে সংযোগে সাহায্য করে। এই তাহলে আমাদের অস্থি গেল, তরুণাস্থি গেল। আমাদের কঙ্কাল, মানব কঙ্কাল তন্ত্রের অনেকগুলো অংশ ছিল, অস্থি ছিল, তরুণাস্থি ছিল, পেশি বন্ধনী ছিল, তারপরে হচ্ছে তো অস্থি বন্ধনী ছিল, এইগুলো ছিল, পেশি ছিল, পেশি আছে, সরি ছিল মানে আছে। তো আমরা এখন এই যে অস্থি পড়লাম, এই অস্থির আবার আরো কিছু, অস্থিটা আসলে কিভাবে তৈরি, কিভাবে কাজ করে, এই নিয়ে আমরা এখন আলোচনা করব। অস্থিটা কিভাবে কাজ করে এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে দেখো, অস্থি সন্ধি আমরা এখন পড়বো। আমরা কি পড়বো? অস্থি সন্ধি। অস্থি সন্ধিটা কি আমাদের আগে জানতে হবে। অস্থি সন্ধিটা কি? অস্থি সন্ধিটা হচ্ছে দুটো অস্থির সংযোগ স্থল, অর্থাৎ এই মনে করো এই একটা অস্থি, এই একটা অস্থি, এই সংযোগ স্থলকেই বলা হয় অস্থি সন্ধি। অর্থাৎ সন্ধি মানে কি? সন্ধি মানে হচ্ছে মিলন স্থল, দুটোর মিলন। ঠিক সেরকম এই দুটো অস্থির সংযোগকেই অস্থি সন্ধি বলা হয়। প্রতিটি অস্থি সন্ধি একরকম স্থিতিস্থাপক রজ্জুর মতো বন্ধনীর দ্বারা, মানে বন্ধনীর দ্বারা দৃঢ়ভাবে আবদ্ধ থাকে প্রতিটি অস্থি সন্ধি। এই যে অস্থি সন্ধি, এই অস্থি সন্ধি কি করে? অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চালনে সাহায্য করে, অর্থাৎ নড়াচড়ায় সাহায্য করে। আবার দেখো, আমাদের শরীরে যতগুলো অস্থি সন্ধি আছে সবগুলো কিন্তু একরকম নয়, এক একটা অস্থি সন্ধি এক এক রকম, অর্থাৎ এক একটা সংযোগ স্থল এক এক রকম বলে এক একটা এক এক রকম। আমাদের দেহের একেবারে অনড় অস্থি সন্ধি আছে, যে অস্থি সন্ধিগুলো একেবারেই নড়ে না, আমরা কোনোভাবেই নড়াতে পারি না, যেমন আমাদের কশরীয় অস্থি সন্ধি। আবার কোনোগুলো আছে ইচ্ছা মতো নড়াতে পারি, এই যে আমরা হাতের এই যে হাতটা দেখো আমরা ইচ্ছা মতো নড়াতে পারছি, এইটা আবার দেখো সচল অস্থি সন্ধি। তো এইরকম করে যদি আবার পায়ে আমরা নানুই মনে হয় যাও, বিভিন্ন নাম্বার থেকে ফোন দিতে দিয়ে বলো কি আম্মু হচ্ছে ক্লাস নিচ্ছে। তাহলে আমরা প্রথমেই সাইনোভিয়াল অস্থি সন্ধি নিয়ে আলোচনা করব। সাইনোভিয়াল অস্থি সন্ধিটা কি? এই হচ্ছে সাইনোভিয়াল অস্থি সন্ধি। দেখো, অর্থাৎ এই একটা অস্থি, এই পাশে আর একটা অস্থি, এই যে দুটো অস্থি, এই দুটো অস্থি দেখো, এইটা হচ্ছে একটা সাইনোভিয়াল অস্থি। এই অস্থিটার নাম হচ্ছে সাইনোভিয়াল অস্থি। আজকে একটু সময় চলে যাচ্ছে দ্রুত। সাইনোভিয়াল অস্থি, এই সাইনোভিয়াল অস্থিতে কি আছে দেখো, এইগুলো হচ্ছে দৃঢ় অস্থি, দৃঢ় অস্থি। এটা হচ্ছে এখানে এরকম আছে কিছু, এরকম কিছু অংশ আছে, এখানে আছে হচ্ছে স্পঞ্জি অস্থি, এটা হচ্ছে স্পঞ্জি অস্থি, এটা দৃঢ় অস্থি। এই যে অংশটা, এই অংশটা হচ্ছে তন্তুময় ঝিল্লি, এই অংশটার নাম হচ্ছে তন্তুময় ঝিল্লি। তারপরে দেখো, এই যে এই অংশ এবং এই অংশ, ওই দুটোই হচ্ছে তরুণাস্থি। আমরা একটু আগে বললাম যে
অস্থির ভেতরে তরুণাস্থি থাকে, অর্থাৎ এই যে তরুণাস্থি, এইটা হচ্ছে লিগামেন্ট। এই যে এই অংশটা হচ্ছে লিগামেন্ট, এই অংশটার নাম হচ্ছে লিগামেন্ট। এই হচ্ছে তো অনেক অংশ, আর এটা হচ্ছে গহ্বর, অনেক অংশ আছে। এই হচ্ছে সাইনোভিয়াল অস্থি। এই সাইনোভিয়াল অস্থি সন্ধি আবার দেখো দুই রকমের হতে পারে। একটা অস্থি সন্ধিতে যদি দুটো অস্থির সংযোগ হয়, যেমন এই যে দুটো অস্থি, এই একটা অস্থি, এই একটা অস্থি, তাহলে এইটাকে বলবো আমরা সরল সাইনোভিয়াল অস্থি সন্ধি। আর যদি এরকম হয় যে একটাতে একের অধিক অস্থি, অর্থাৎ দুইয়ের অধিক অস্থি যখন এক জায়গায় সংযোগ হয়, অর্থাৎ এক জায়গায় যুক্ত হয়, বন্ধনী দ্বারা আবদ্ধ হয়, তখন আমরা তাকে বলবো জটিল সাইনোভিয়াল অস্থি সন্ধি। তাহলে সাইনোভিয়াল অস্থি সন্ধি আবার দুই রকমের আছে, একটা সরল এবং একটা জটিল। যদি দুটো অর্থাৎ এই দুটো দ্বারা সংযুক্ত হয় তাকে সরল বলবো, আর যখন দুইয়ের অধিক হবে তখন তাকে আমরা কি বলবো, জটিল অস্থি সন্ধি বলবো। তাহলে এই যে সাইনোভিয়াল যে অস্থি সন্ধি, এই অস্থি সন্ধিগুলো কি করবে, এই তরুণাস্থিতে আবৃত অস্থি প্রান্ত, এই যে তরুণাস্থিতে আবৃত অস্থি প্রান্ত, তারপরে এর ভেতরে সাইনোভিয়াল রস আছে, এই সাইনোভিয়াল রস এবং অস্থি সন্ধিকে দৃঢ়ভাবে আটকে রাখার জন্য যে লিগামেন্ট আছে, অর্থাৎ এই যে লিগামেন্ট আছে, এই লিগামেন্ট, এই অংশগুলো দ্বারা লিগামেন্ট দ্বারা বেষ্টিত একটা আবরণী, অর্থাৎ এই যে আবরণী আছে যেটা লিগামেন্ট, এই অংশগুলো আছে, আর এইটাকে বলা হয় ক্যাপসুল। মূলত আমরা প্রায় সব আবরণকেই কিন্তু ক্যাপসুল বলে থাকি। তাহলে এই যে ক্যাপসুল, এই ক্যাপসুল আছে। অস্থি সন্ধিতে সাইনোভিয়াল রস এবং তরুণাস্থি এইটা আছে। সাইনোভিয়াল রস এবং তরুণাস্থি থাকার কারণে কি হয়, দেখো এখানে এখানে এই দুটোর ভিতরে সংঘর্ষ হবে না এবং এই দুটো একত্রিত হয়ে কোনো ঝামেলা করবে না। এই হচ্ছে। তারপরে আবার দেখো কি আছে, এই যে অস্থি সন্ধি, নিশ্চল অস্থি সন্ধি আছে, সচল অস্থি সন্ধি আছে, ঈষৎ সচল অস্থি সন্ধি আছে। নিশ্চল অস্থি সন্ধি, যে অস্থি সন্ধিগুলো কি হয়, মানে চলনে সাহায্য করে না, তাদেরকে বলা হয় নিশ্চল। আবার যারা পূর্ণ চলনে সাহায্য করে তাদেরকে বলা হয় পূর্ণ সচল। আবার যে অস্থি সন্ধিগুলো সংযুক্ত থাকলেও নড়াচড়া করতে পারে কিন্তু সামনে পিছনে বাঁকাতে পারে না, যেমন মেরুদণ্ডের অস্থি সন্ধি, এইগুলো। আবার বল এবং কঠোর সন্ধি আছে, বল এবং কঠোর সন্ধি, অর্থাৎ এই যে আমরা এখানে যে আঁকিয়েছিলাম এরকম পা, এর ভেতরে যে একটা এরকম থাকে, এটা বল এবং এটা কোটর, এই বলটা কোটরের ভিতরে সংযুক্ত হয়, এটাকে বল এবং কোটর অস্থি সন্ধি বলা হয়। আবার কবজা সন্ধি, দেখো কবজা সন্ধিটা কি, আমাদের দরজা যেরকম আছে পাল্লা লাগানোর জন্য যে কবজা ব্যবহার করি আমরা দরজায়, ঠিক সেরকম এই আমাদের দেহ এরকম অস্থি সন্ধি আছে। যেমন ধরো আমাদের এই যে হাতের এই হাত, দেখো আমরা দুটোকে একত্রে একদম ঠিক সেই পাল্লা কবজার মতো করছি। তাহলে এই আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের অস্থি সন্ধি। তো আমরা বিভিন্ন ধরনের অস্থি সন্ধি নিয়ে পড়লাম, তাহলে আজকে আর বেশি পড়া হচ্ছে না। আমি ভেবেছিলাম তোমাদের পড়াবো, যেহেতু সময় প্রায় শেষের পথে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই তাহলে দেখেছো যে একটা আমাদের মূলত কঙ্কালটা কি কি নিয়ে গঠিত, অন্তকঙ্কাল, বহিকঙ্কাল, অন্তকঙ্কালের ভেতরে কি আছে, বহিকঙ্কালের ভিতরে কি আছে, কঙ্কালের কাজ কি। এরপরে আমরা অস্থি নিয়ে পড়লাম, তরুণাস্থি নিয়ে পড়লাম, তারপরে হচ্ছে এই অস্থি সন্ধি নিয়ে আলোচনা করলাম, অস্থি সন্ধির ভিতরে সাইনোভিয়াল অস্থি সন্ধি নিয়ে আলোচনা করলাম। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের কিছু প্রশ্ন করি এখন, তোমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে আমি মনে করি, ইনশাল্লাহ পারবে। বলতো কঙ্কাল তন্ত্র কাকে বলে? তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কঙ্কাল তন্ত্র আসলে কাকে বলে, আমাদের মানব দেহের কঙ্কাল গুলো যে অঙ্গগুলো নিয়ে গঠিত তাদেরকে বলা হবে কঙ্কাল তন্ত্র। আবার দেখো আমরা কিন্তু এখানে দেখে দেখেও তোমরা অনেক উত্তর দিতে পারো। বলতো একটা এই যে এইটা হচ্ছে মানব কঙ্কাল তন্ত্র, তো এই অংশটার নাম কি? তোমরা বলো তো এই অংশটার নাম কি? নিশ্চয় না দেখে হলেও দেখে বলতে পারবে যে অংশটার নাম হচ্ছে করটির। একটা করটির ভিতরে কি কি থাকে? একটা করটির ভিতরে কি কি থাকে? ম্যাক্সিলা থাকে, ম্যান্ডিবল থাকে। আচ্ছা বলতো সাইনোভিয়াল অস্থি সন্ধি কয় ধরনের? নিশ্চয়ই বলতে পারবে, দুই ধরনের, একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে জটিল। তো আমার প্রিয় শিক্ষার্থীরা,
আজকে এই পর্যন্তই। আজকে আর তোমাদের ক্লাস আর বাড়াবো না, এরপরে আর একটা ক্লাস আছে, তোমরা সেটা দেখবে। তো তোমরা আরেকবার চিত্রটা একটু সুন্দর করে খেয়াল করো এবং চিত্রটা বাসায় বসে বসে এই চিত্র, তারপরে সাইনোভিয়াল অস্থিসন্ধি এইগুলো আঁকাবে এবং সামনের দিন আমি ইনশাল্লাহ পেশি এইগুলো নিয়ে আলোচনা করব। এইগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে তোমরা বাড়ির কাজটা লিখে নাও। আজকে তোমাদের বাড়ির কাজ থাকবে, আজকের বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজ মানব কঙ্কালতন্ত্রের চিত্র সহ বর্ণনা দাও। মানব কঙ্কালতন্ত্রের চিত্র সহ বর্ণনা দাও। এইটা তোমরা বাড়ির কাজ করবে এবং আগামী একদিন পরে আমি এটা চেষ্টা করব আবার তোমাদের একটু কিছু প্রশ্ন ধরার। চিত্র সহ বর্ণনা দাও, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। অবশ্যই বাড়িতে বেশি বেশি করে পড়াশোনা করবে, সামনে কিন্তু অবশ্যই আমাদের পরীক্ষা হবে, পিছিয়ে পড়লে হবে না, আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। তোমরা বাসায় থেকো, ভালো থেকো, নিজের যত্ন নিও। অবশ্যই বাইরে বের হবে না, যদিও বের হও মাস্ক পরে বের হবে। তো প্রিয় শিক্ষার্থীরা আমার, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ জানিয়ে আমি এখানে আমার ক্লাস শেষ করছি। আবার পরের ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।